আছেন স্যার? এই তো আছি, ভালো আছি। তোমার পার্টিসিপেন্ট আমাদের 90 প্লাস হয়েছে পার্টিসিপেন্ট। কি সবাই এগ্রি তো আমরা শুরু করতে পারি? জি স্যার। ওকে, আজকে আমরা এর আগের লেকচারে লাইট ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলেছি। আজকে মূলত ফিডিং এন্ড ড্রিঙ্কিং ইকুইপমেন্ট সহ আরো অন্যান্য যদি কিছু ছোটখাটো ইকুইপমেন্ট ইউজ হয় সেগুলো সম্পর্কে বলবো। আজকের লেকচারটা আসলে পোল্ট্রি ফার্ম ইকুইপমেন্ট, পার্টিকুলারলি ফিডিং এন্ড ড্রিঙ্কিং ইকুইপমেন্ট আজকের ম্যাটার। এখানে দেখো যে আমরা পোল্ট্রি ফার্মে যেসব ইকুইপমেন্ট ইউজ করি সেগুলোকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে মূলত হিটিং ইকুইপমেন্ট, সাইলো এবং ফিলিং ইকুইপমেন্ট। হিটিং ইকুইপমেন্ট এটি যখন লেয়ার ম্যানেজমেন্ট বা ব্রয়লার ম্যানেজমেন্ট পড়ানো হবে তখন ব্রুডার ইকুইপমেন্টের সাথে পড়ানো হবে এটি। সাইলো অ্যান্ড ফিলিং ইকুইপমেন্ট এইগুলো নিউট্রিশন অথবা ফিড মিলিং ইন্ডাস্ট্রিতে কভার হবে। ভেন্টিলেশন অ্যান্ড কুলিং ইকুইপমেন্ট আমরা অলরেডি বলেছি ভেন্টিলেশনে কি কি লাগে। লাইটিং ইকুইপমেন্ট আমরা অলরেডি বলেছি। আজকে হচ্ছে ফিডিং অ্যান্ড ড্রিঙ্কিং ইকুইপমেন্ট। এরপরে আমাদের আরো কিছু ইকুইপমেন্ট আছে, ডিজিজ কন্ট্রোল, হাইজিন অ্যান্ড স্যানিটেশন ইকুইপমেন্ট। পরে কিছু ইকুইপমেন্ট আছে ক্লাইমেট কন্ট্রোল ইকুইপমেন্ট। আর 8 নম্বরে আছে প্রিসিশন ফার্মিং ইকুইপমেন্ট। তা আমরা ফিডিং ড্রিঙ্কিং ইকুইপমেন্ট আজকে বলবো, যদি সম্ভব হয় ডিজিজ কন্ট্রোল ইকুইপমেন্ট বলবো বা ক্লাইমেট কন্ট্রোল ইকুইপমেন্টও বলবো। আমরা একটু এক নজর দেখে নেই, তোমরা সবাই তোমাদের যে যেন নয়েজ না হয় মিউট রাখবা। আমাদের গত লেকচারে দেখো দেখি এই ছবিতে যে হট কোশ্চেন দেয়া আছে এই অংশটার নাম কি, এই যন্ত্রটার নাম কেউ বলতে পারবা? দেখা যায়? তন্ময় 74, তন্ময় দেখা যায়? এটা কি নাম কি? এটা এই যে হট কোশ্চেন দেওয়া আছে এটা কুলিং প্যাড। গুড, কুলিং প্যাড। আচ্ছা, পরে এটা দ্বিতীয়টা স্প্রেইং টাইপ কিছু। স্প্রেয়ার। স্প্রেয়ার না, এটা আসলে স্প্রে করে কিন্তু এর নাম আমাদের হলো ফগার। ঠিক আছে, এটা স্প্রেয়ারই আসলে, কিন্তু যখন আমরা ওই গরমের সময় কুয়াশা সৃষ্টি করার জন্য মানে পানি স্প্রে করে দিই ঠান্ডা পাওয়ার জন্য, তখন এটাকে ফগার বলা হয়। এনিওয়ে, এই পরের যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো ফ্যান, তাই না? ফ্যানের সাথে আরো কিছু আছে, এটা ফ্যান, এটা ফ্যান, এগুলো মোটামুটি সব ফ্যান না? ফ্যান ফ্যান আসলে আমাদের কিন্তু এই পোল্ট্রি সায়েন্সের যে ইকুইপমেন্টের নামের সাথে ফ্যান বললে কিন্তু কোনোটাই তুমি বাজারে কিনতে পারবে না অথবা কোম্পানিতে অর্ডারও দিতে পারবে না। এই ফ্যানগুলোর এক একটা নাম আছে, কোনটার কি নাম অ্যাকিউরেট সেইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেমন তুমি যদি এটাকেও এক্সস্ট ফ্যান বলো, এটাকেও বলো, এটাকেও বলো, এটাকেও বলো, এটাকেও বলো, এটাকেও বলো, এগুলো হবে না, তখন তুমি কিনতে পারবে না। সেজন্য আসলে সবগুলো স্পেসিফিক নাম আছে, সেই নামগুলো এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো এ নম্বরে যেটা ছিল এখানে সেটা হচ্ছে টানেল ফ্যান, স্টিল হাউজিং কোন ফ্যান, আইসোলেশন ডোর বা টানেল ইনলেট, এয়ার সার্কুলেশন ফ্যান, এক্সিয়াল ফ্যান, এয়ার ব্লোয়ার, লাইট ট্র্যাপ, এয়ার ইনলেট, টানেল ইনলেট, ইনলেট শাটার। এই জিনিসগুলো এখানে এবিসিডির সাথে মিলাই নিবা। এক্স্যাক্টলি যখন কোনো তোমার ফার্মে যদি জব করতে হয় তখন তোমাকে ক্রয় করতে হবে ম্যানেজার হিসাবে, ইঞ্জিনিয়াররা এইগুলোর স্পেসিফিকেশন দেবে, তোমাকে সেটা যাচাই বাছাই করতে হবে।
তো তুমি যদি নামই না জানো সঠিকভাবে তাহলে তো হবে না। এই জন্য এটা একটা স্যাম্পল দিয়েছি মাত্র। প্রত্যেকটা আইটেমের পৃথিবীতে বিভিন্ন কোম্পানি আছে, টানেল ফ্যান, অনেক কোম্পানি টানেল ফ্যান তৈরি করে। সেগুলোর সাইজ কত, দেখতে কি রকম, তারপরে পারফরমেন্স কি রকম, দাম কি রকম, এগুলো মিনিমাম একটি ধারণা থাকতে হবে ম্যানেজার হইতে। এরপর ফিডিং ড্রিঙ্কিং ইকুইপমেন্ট, আমরা এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফার্মিং অপারেশনের জন্য। সেখানে দেখো যে ফিডের কথা যদি আমরা বলি, ফিডিং সিস্টেম, আসলে আমরা ফিডার বলি না, এটা একটা কমার্শিয়াল যে বড় বড় ফার্মিং গুলো আছে, এটা একটা শুধু ফিডার না, এটা একটা ফিডিং সিস্টেম হিসাবে আসে। এই ফিডিং সিস্টেম যদি তুমি চুজ করো তাহলে তোমাকে নিচের যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলো কনসিডার করতে হবে। কি কি পয়েন্ট? যেমন প্রথম কথা হচ্ছে ইজিয়ার অ্যাক্সেস টু দ্য ফিড ফ্রম দ্য ফার্স্ট ডে টিল এন্ড অফ দ্য ফ্লক। তুমি যদি এমন কোন ফিডার খুঁজে পাও যেটা দিয়ে বাচ্চারও হয় বড়দেরও হয়, তাহলে তোমার পয়সা কম লাগবে। আর যদি বাচ্চার এক ধরনের ফিডার, গরুয়ারের এক ধরনের ফিডার, বড়দের এক ধরনের ফিডার, সেটা ইনস্টলেশনও কঠিন, এক্সপেন্সিভ, কিনতে গেলেও পয়সা লাগে, লেবার কষ্ট আছে। তার চেয়ে যদি একই ফিডার দিয়ে কোনো মেকানিজম থাকে, সেখানে 3 স্টেজের বাড়ি খাইতে পারে, সেটি ভালো হবে। তাহলে এই পয়েন্টটা তোমাকে খুব ইম্পর্টেন্টলি চুজ করতে হবে যখন যে কোম্পানি তুমি ফিডিং সিস্টেম চুজ করবা। কিপিং দ্য প্যান উইথ ফুল অফ ফিড, এই যেখানে খাবারটা রিজার্ভ থাকবে এটা যেন অলওয়েজ ফুল থাকে, এইরকম ফিডার চিন্তা করতে হবে। নো ম্যানিউর অ্যাকুমুলেটস ইন দ্য প্যান, মানে খাবারের উপর যাতে বার্ড পায়খানা না করতে পারে। নো স্লিপিং অফ দ্য বার্ড অন দ্য ফিড, ওই ফিডারের উপর যেন তারা শুয়ে ঘুমাতে না পারে। অল বার্ডস হ্যাভ ফুল অ্যাক্সেস টু দ্য ফিড অ্যাট অল দ্য টাইমস, এমন ফিডার নিতে হবে যেন তুমি যখনই ঘরের মধ্যে খাবার দিবা, 10,000 বার্ডের একটা ঘরে একটা ফিডারে যদি খাবার দাও, কনভেনশনাল ফিডারে, সব বার্ড কিন্তু ক্ষুধার্ত থাকে, ওরা দৌড়ে আসে এবং পাইলিং হয়, মারা যায়। সেজন্য এমন ধরনের ফিডিং সিস্টেম নিতে হবে যেন খাবার দেওয়া মাত্র সব বার্ডের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে খাবার পৌঁছে যায়, তাহলে আর এই পাইলিংটা হবে না। মিনিমাম অর নো স্পিলেজ অফ ফিড, মানে কোনো খাবার যেন নষ্ট না হয়। ইজি ক্লিনিং এন্ড ডিসইনফেকশন, সেটা একটি বিষয়, যেন ময়লা লেগে না থাকে, পরিষ্কার যেন করা যায় সহজে। এমন খাবারের পণ্য কিনলাম যে পরিষ্কারই করা যায় না, ওখানে ফাঙ্গাস ডিউরেবিলিটি, এই ডিউরেবিলিটি ইম্পর্টেন্ট এই কারণে, এটা নির্ধারণ করে যে ডেপ্রিসিয়েশন কস্ট, মানে এটা কয়েক বছরে নষ্ট হবে এবং প্রতি বছর যেন মিনিমাম একটা কস্ট এখানে ক্ষয়ে যায়। এরপরে ডিফারেন্ট ফিডিং সিস্টেম, আমরা ওইগুলো দেখে ফিডিং সিস্টেম নেব। এখন যে ধরনেরই নেই না কেন, এখানে যেমন ডিফারেন্ট একটা হচ্ছে অটোমেটিক প্যান ফিডার, একটা চেইন ফিডিং সিস্টেম, রাউন্ড অর হ্যাঙ্গিং ফিডিং সিস্টেম, ট্রাপ ফিডিং সিস্টেম। যে সিস্টেমে নেই না কেন উপরের গুণগুলো থাকতে হবে। আচ্ছা, এখন আমরা যদি ক্লাসিফিকেশনের দিকে যাই, এখানে দেখো আমি নিচে দেখো ট্রাপ ফিডার একটা কথা আছে, তারপরে রাউন্ড এন্ড হ্যাঙ্গিং টিউব ফিডিং সিস্টেম এটা আছে, চেইন ফিডিং সিস্টেম, তারপরে অটোমেটিক প্যান ফিডার লেখা আছে। নিচ থেকে আসলে আসলে পোল্ট্রি সায়েন্সের যে ডেভেলপমেন্টের ইতিহাস, সেখানে কিন্তু শুরুর দিকে ট্রাপ ফিডার ছিল। ইভেন আমরা যখন এখানে পড়াশোনা করি তখন বাকরি ফার্মে ট্রাপ ফিডার ছাড়া আর বাকি ফিডার অলমোস্ট ছিলই না, অল্প ছিল। এখন ট্রাপ ফিডার মানে চেনো, দেখছো ফার্স্ট ইয়ারে? ট্রাপ মানে চারা, চারার মতো করে, এটা একদম সিম্পল ফর্ম, মানে আদি ফর্ম। এই ট্রাপ ফিডার ব্যবহার করতে গিয়ে যখন দেখা গেল যে এখানে অনেক ধরনের অসুবিধা। কি অসুবিধা? প্রথমত এখানে তোমার মানে বার্ড যেখানে খায় ওখানে বসেই পায়খানা করতে পারে, ওখানে ঘুমাইতে পারে, ওই খাবারগুলো নষ্ট করতে পারে,
তারপরে একটা ট্রাপের মধ্যে খাবার দিলে সব বার্ড দৌড়ে আসে। তার মানে আজকে আমি যে বৈশিষ্ট্যগুলো দেখে ফিডার কিনতে বলছি, সেই বৈশিষ্ট্যগুলো মোটামুটি সব ফেইল করেছিল এই ট্রাপ ফিডারে, যার কারণে সায়েন্টিস্টরা পরবর্তীতে রাউন্ড এবং হ্যাঙ্গিং টিউব ফিডিং সিস্টেমের দিকে যায়। সেটা আমি দেখাবো কি জিনিস এটা। এই রাউন্ড অ্যান্ড হ্যাঙ্গিং টিউব ফিডিং সিস্টেম দ্বিতীয় ভার্সন, সেখানেও কিন্তু কিছু অসুবিধা দেখা যায়। তারপরে আসি চেইন ফিডিং সিস্টেম, সেটি আনটিল টুডে এটা একটা মডার্ন সিস্টেম আছে, কিন্তু চেইন ফিডিং এও একটি অসুবিধা দেখা গেছে। সেখান থেকে চলে আসছে অটোমেটিক প্যান ফিডারে। এখন বুঝতে হবে চেইন ফিডিংটা কি, প্যান ফিডিংটা কি, রাউন্ড হ্যাঙ্গিং ফিডিংটা কি। আমরা যদি একটু ছবিতে দেখি, এইগুলো কি ফিডার, এইগুলো এইগুলো কিন্তু তোমার প্রথমটা দেখো, একটু যদি বড় করে দেখি, দেখা যাচ্ছে না। প্রথমটা দেখো, এখানে কেস ফিডার লেখা আছে 500 ml, পরে আছে চিক ফিডার 3 কেজি, তারপরে আছে চিক ফিডিং ট্রে, তারপরে গ্রোয়ার ফিডার। আসলে এইগুলো সব কিন্তু হ্যাঙ্গিং টিউব ফিডার। হ্যাঙ্গিং টিউব ফিডার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। কেন? তুমি দেখো, টিউব মানে হলো পাইপ, যে নলকূপের পাইপ, একটা মোটা পাইপ যদি আমরা কাটি, কাটার পরে যে এখানে দেখো একটা টিউবের আকৃতি কিন্তু ধারণ করে। এটা এইটা এখানে দেখো, যদি এই টিউবটা যদি হয়, এটা একটা লম্বা পাইপ থেকে কাটলে এই টিউব, আসলে এর ভিতরে খাবারটা থাকে। আর এই জায়গাটার নাম হচ্ছে প্যান। এই প্যানের মধ্যে খাবারটা পড়ে। একটা বিভিন্ন এখানে মেকানিজম আছে, যেখানে খাবার ভর্তি থাকে। বার্ডরা যখন এখানে খাবার খেয়ে ফেলে, তখন খাবারটা ধীরে ধীরে নামে। এইভাবে একবার ভরাই দিলে দীর্ঘক্ষণ সার্ভ করে এই বিষয়টি। আর এইটাকে এখানে ধরে, এই যে দেখো, এখানে এই যে এখানে ধরে কিন্তু হ্যাং করা যায় রশি দিয়ে। তাহলে এখানেও কিন্তু একটা টিউব আছে এবং এটি হ্যাং করা যায়। এই জন্য এই ক্লাসিফিকেশনটা হচ্ছে হ্যাঙ্গিং টিউব ফিডার। এটা হ্যাং না করে এটা লিফট করে দেওয়া আছে একটা পায়া দিয়ে। তারপরে আমরা যেভাবেই দিই না কেন, সেটি কিন্তু এটি টিউব আছে এবং এটি হ্যাং করা যায় অথবা লিফট করা যায়। সেজন্য এই ক্লাসিফিকেশনটা হচ্ছে হ্যাঙ্গিং টিউব ফিডার। আর এইটি একটা স্পেশাল ফিডার, এটা হলো ট্রে ফিডার, বাচ্চা অবস্থায় ব্যবহার করা হয়। এখন আমরা দেখলাম হ্যাঙ্গিং টিউব ফিডার দেখলাম। আর ট্রাপ ফিডার আমি জানি না যে এখানে ছবি আমার আছে কিনা, তবে আমাদের ফার্মে ফার্স্ট ইয়ারে নিশ্চয়ই এটি দেখার কথা। আমি যদি বলি যে আমাদের এখানে এই যে ফিডারটি দেখছো, এই যে ফিডিং সিস্টেমটি, এই ফিডিং সিস্টেমটি হচ্ছে অটোমেটিক প্যান ফিডিং সিস্টেম। এখানে অটোমেটিক প্যান ফিডিং সিস্টেম আছে, এটি লেটেস্ট। এখানে এইটার নাম হচ্ছে হপার, ফিড হপার। এখানে খাবার দেওয়া হয়। সেখানে একটি ফাঁপা পাইপ আছে, এই পাইপটা হলো একটা ফাঁপা পাইপ। এই ঘরের লম্বা বরাবর এই পাইপটি দিয়ে খাবার আসবে এবং খাবারটিকে আনার জন্য ঘরের অপর প্রান্তে একটি মোটর থাকে। সেই মোটরটার সঙ্গে এই হপারের পাইপ, হপার থেকে পাইপের ভিতর দিয়ে এমন একটি এসকেলেটরের মতো থাকে, যেখানে এই মোটরটা সেটিকে এসকেলেটর করে এটাকে চেইনের মতো ঘোরায়। ঘোরালে পরে এই খাবারটি এখানে রান করে। রান করার ফাঁকে ফাঁকেই এই প্যানের মধ্যে খাবারটা পড়ে যায়। তাহলে একটা ঘরের দৈর্ঘ্য যদি এরকম 400 ফিট হয় এবং এরকম যদি 40টা প্যান দেয়া থাকে, এই খাবার যখন এখানে থাকে আর মোটরটা চালালে মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরেই সব প্যানের মধ্যে কিন্তু খাবার চলে আসে। তাতে হয় কি, বিগ হাউসের ভিতরেও বার্ডের আর কম্পিটিশন করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে হয় না। এবং এখানে আরো সুবিধা দেখো কি, এই প্যান ফিডিং সিস্টেমের উপরে একটা তার জালিকার মতো দেয়া আছে।
যার কারণে বার্ডগুলো কিন্তু এর উপরে বসতেও পারে না এবং পায়খানা করতে পারে না, ঠোঁট দিয়ে খাবার নষ্ট করতে পারে না। প্লাস আমরা ম্যানুয়ালি যদি খাবার দেই তাহলে একজন মানুষ এখানে দৌড়ে দৌড়ে খাবার দিতে হবে এবং সেটি কিন্তু একটি লেবার ইনভলভমেন্ট থাকে, এফিসিয়েন্সির ব্যাপার থাকে। এই ফিডিং সিস্টেমটাতে কিন্তু এই হপারটা দেখছো, এটা সাইজটা মোটামুটি দুই ধরনের থাকে। প্রথমে একটা ঘরের বাইরে বিন থাকে, সেখানে ট্রাক থেকে পাইপের মাধ্যমে এইরকম একটা বিনে খাবারটা ঢেলে দেওয়া হয়। সেই বিন থেকে ঘরের ভিতরে এইরকম একটা ছোট হপার বিন, এখানে খাবারটা চলে আসে এবং এইগুলো কিন্তু সব অটোমেটিক্যালি এসকেলেটর দিয়ে এবং পাইপ দিয়ে দেয়া হয় খাবার। যখনই এই প্যানের মধ্যে খাবার শর্ট থাকে তখন সেন্সর লাগানো যায় যে অটোমেটিক্যালি এই মোটরটা চালু হবে। আর যখন এইটা ফাঁকা হবে তখন সেন্সর লাগানো থাকে, অটোমেটিক্যালি এই বিন থেকে ছাইলো থেকে খাবারটা এখানে চলে আসে। এতে করে হয় কি যে এই পুরো সিস্টেমটি একটা অটোমেশনের আওতায় নিয়ে আসা যায়, যার কারণে আজ পর্যন্ত মোটামুটি এই ধরনের ফিডিং সিস্টেমটা কিন্তু একটি মানে মডার্ন এবং লেটেস্ট ফিডিং সিস্টেম হিসেবে বিবেচিত হয়েছে এবং এর উপরেই আবার ভার্সন করা হচ্ছে যে কিভাবে এটাকে আরো এফিসিয়েন্ট করা যায়। তোমার এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য লেটেস্ট যে সংযোজন করা হয়েছে, যেমন এই ফিডারগুলোর এই প্যানের ভিতরে কিন্তু কোনো খাদ্য জমা থাকে না। এটি এমন অবস্থা হচ্ছে বার্ড যখন যায় তখনই এই পাইপ থেকে প্যানের ভিতরে খাবারটা আসে। এতে করে হয় কি যে খাবারের ভিতরে কোনো জীবাণু অথবা ড্যাম্প হওয়া অথবা ফাঙ্গাস বা ডাস্ট ডেব্রিস এইগুলো কোনো কিছুই কিন্তু সুযোগ থাকে না। তো আমার মনে হয় যে এটি শুধু ইন্ট্রোডাকশন বললাম। তোমরা যদি বিভিন্ন কোম্পানির লেটেস্ট যে ফিডিং সিস্টেম এবং ফিডিং ডিভাইস গুলো হয়েছে সেগুলো ঘাটাঘাটি করো, তাহলে দেখবা যে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা ফিডিং সিস্টেমের কি সুবিধা এবং অসুবিধা আছে। আমরা যদি দ্বিতীয়টাতে যাই, এখানে দেখো যে কথাগুলো বলছিলাম যে কন্ট্রোল প্যান উইথ ইলেকট্রনিক সেন্সর, এরকম সেন্সর দেওয়া থাকে, মুরগি গেলেই খাবার আসে, না হলে আসে না। প্যান ফিডার উইথ কন্ট্রোল লাইট, এখানে দেখো সেন্সর দেওয়া যেতে পারে, আবার লাইট দেওয়া যেতে পারে প্যান ফিডারের সাথে, যে যখন মুরগি যাবে তখনই এটি লাইট জ্বলে উঠবে, লাইট জ্বললেই মুরগিরা বুঝবে যে এখানে খাবার আছে, তখন এখানে খাবার আসবে। এরপরে গ্রিল লেস প্যান ফিডার, এখানে দেখো প্যান ফিডার এটাও কিন্তু এখানে যে গ্রিল দেওয়া আছে এইগুলোর নাম হচ্ছে গ্রিল, এখানে কিন্তু গ্রিল নেই। আর ওপেন গ্রিল প্যান ফিডার, এটা দুইটা একই জিনিস, মানে গ্রিল লেস অথবা ওপেন গ্রিল প্যান ফিডার। আচ্ছা, এবার আমরা আসি যে একটা এইরকম মডার্ন প্যান ফিডিং সিস্টেমের কম্পোনেন্ট গুলো, যে হপার, টিউব এন্ড অগার, যেটা বলেছিলাম যে পাইপটা এবং তার ভিতরে একটা স্কেলেটর থাকে, এটাকে অগার বলা হয়। আর মোটরটা হচ্ছে ড্রাইভ ইউনিট। এই তিনটে কম্পোনেন্ট এখানে ঘরের ভিতরে কিভাবে বসানো থাকে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। যে বাহিরের বিন, সেখান থেকে পাইপ দিয়ে 3 সারি খাবারের পাত্র আছে, 3টে হপার আছে, এই এক পাইপ দিয়েই কিন্তু সব জায়গায় খাবারগুলো যায় অটোমেটিক্যালি এবং পুরো ঘরে সেটি সাপ্লাই হতে পারে। প্যান ফিডিং সিস্টেম যদি তুমি একটা ঘরে লাগাও তাহলে তোমাকে কয়টা লাগাইবা? তোমার একটা নতুন ঘর তো তুমি তৈরি করবা, আমরা তো এই টার্গেট নিয়েই আসলে এই কোর্সটা করছি, যে একটা নতুন ঘরের মধ্যে সবকিছু যাতে আমরা ইনস্টল করতে পারি। আমরা যদি লেটেস্ট প্যান ফিডিংটা ইনস্টল করতে চাই তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে, 1 নম্বর হচ্ছে নাম্বার অফ বার্ড পার পেন। আমাদের জানা আছে যে মডারেট ক্লাইমেটে 80টা ব্রয়লার পার পেন, হট ক্লাইমেটে 65 ব্রয়লার পার পেন, মানে গরম হলে একটু পাতলা পাতলা করে দিতে হবে। তারপরে 2 হচ্ছে নাম্বার অফ ফিডার লাইন্স পার হাউস। আমরা দেখো প্যান আর হচ্ছে ফিডার লাইন, এইখানে লাইন হলো 1 2 3 আর প্যান হলো এই ছোট ছোট গুলো 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা দিতে পারো, 20টা দিতে পারো, যে কয়টা প্যান তোমার লাগে, যে কয়টা শাড়ি তোমার লাগে তোমাকে দিতে হবে। এখন কথা হলো যে
আমি একটা নতুন ঘর, আমার ঘর তো হয়তো প্রস্থ 10 ফিট, কারো ঘর হয়তো 30 ফিট, কারো ঘর হয়তো 15 ফিট। আমার ফার্মের জায়গা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আমি ঘরের প্রস্থ ঠিক করেছি। এখন ওই ঘরে এক্স্যাক্টলি আমার কয়টা লাইন দিতে হবে? আমি ছবিতে 3টে লাইন আছে জন্য আমি সবসময় তো 3টে দেব না। সেইটা কয়টা লাইন দিতে হবে এবং কয়টা ফিডার দিতে হবে একটা ঘরে, সেইটার ক্যালকুলেশন দেখো। যে যদি ঘরের প্রস্থ 15 মিটারের কম হয় তাহলে 2টা লাইন দিতে হবে, আর 12 থেকে 15 মিটার হলে 3টে লাইন দিতে হবে, আর 15 মিটারের যদি বেশি হয় তাহলে প্রত্যেক 3 মিটারের জন্য একটা করে এক্সট্রা লাইন দিতে হবে। তো তোমার যদি একটা ঘর উঠাও যেটা 12 মিটার প্রস্থ মাত্র, বা 12 মিটারের কম প্রস্থ, সেখানে 2টার বেশি লাইন স্থাপন করার প্রয়োজন নাই। যদি 15 মিটার হয় তাহলে 3 লাইন, 18 মিটার হলে 4 লাইন, 22 মিটার হলে 5 লাইন। এখন এই কথাগুলো কিন্তু ওপেন সাইটের হাউসের জন্য বলছি না, এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল কন্ট্রোল এবং মডার্ন হাউসের কথা বলছি। বোঝা গেছে? এখানে কারো কি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা আছে? আচ্ছা, এখন কথা হলো যে আমরা ফিডারের লাইন বসাইলাম, এখন নাম্বার অফ প্যান কয়টা দেব, প্রত্যেকটা লাইনে কয়টা দেব, অথবা টোটাল কয়টা দেব 3 লাইন মিলে, সেইটা হিসাব করতে হবে। যে ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে তোমার পার স্কোয়ার ফিটে কতটা বার্ড মানে বসবাস করতে পারে, সেটা তো আমরা জানি বা জানতে হবে আমাদেরকে। আমরা যেমন জানি যে ব্রয়লার গুলোতে 1 থেকে 1.5 স্কোয়ার ফিট জায়গা দিতে হয়। তাহলে একটা ঘরে যদি আমার 10,000 বার্ড থাকে, তাহলে গরমের দেশে কয়টা ফিডার লাগবে? 10,000 বার্ডকে 65 দিয়ে ভাগ দিলে যে কয়টা প্যান হয় ওই কয়টা প্যান হবে। তো সেই প্যানটাই আমাকে 2 সারি, 3 সারি বা 4 সারিতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এইটাই হলো প্যান ফিডিং সিস্টেম ইনস্টলেশনের ক্যালকুলেশন। ক্লিয়ার? শোনা যাচ্ছে আমাকে? 104। জি স্যার, শোনা। হুম। তাহলে একটা নতুন ঘর তুমি যে ঘরেই পাও না কেন, 2টি জিনিস ক্যালকুলেশন করবা। একটা হলো টোটাল ঘরে কতটা বার্ড পালন করা যায়, সেই বার্ডটা পালনের জন্য তুমি যদি পার বার্ডের জন্য জায়গার পরিমাণ জানো, তাহলে ঘরের টোটাল ক্ষেত্রফলকে তুমি বার্ডের সংখ্যা দিয়ে মানে পার বার্ডের জায়গা দিয়ে ভাগ দিলে বার্ডের সংখ্যা পাওয়া যাবে। আর সেই বার্ডের সংখ্যাকে তুমি ভাগ দিবে 65 দিয়ে যদি গরমের দেশ হয়, আর 80 দিয়ে দিবা যদি মডারেট টাইপের ক্লাইমেট হয়। আমাদের দেশ মডারেট ক্লাইমেট, তাও আমরা সামারের দিকে হট ক্লাইমেট চিন্তা করি। আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি এখানে। এখন কথা হলো তুমি এই যে ফিডারের লাইন হিসাব করলা, প্যানের সংখ্যা হিসাব করলা, আসলে কোম্পানিগুলো কিন্তু এরকম ফিডারের লাইন, প্যানের সংখ্যা তারা যখন বিক্রি করে তাদের আসলে কিছু মানে সাইন্টিফিক কিছু টার্মিনোলজি আছে। সেই টার্মিনোলজি গুলোকে তারা যেমন 2টা টার্ম তারা ইউজ করে। একটা হলো যে সেগমেন্ট বা এলিমেন্ট, এই ফিডার এলিমেন্ট বলে। এখানে দেখো ফিডার এলিমেন্ট হচ্ছে 1 এলিমেন্ট ইজ 3 মিটার, তার মানে 3 মিটার 3 মিটার করে কিন্তু তোমার এই ফিডারের লাইনগুলো পাওয়া যায় এবং সেখানে জোড়া লাগাতে হয়। তো তুমি যদি একটা 3 মিটারের ভিতরে তুমি কয়টা, একটা এলিমেন্ট 4টে প্যান পর্যন্ত তোমার কন্টেইন করতে পারে, অথবা 4 প্যানের উপরে যদি তুমি যাও তাহলে তোমাকে অন্য একটা কোম্পানি হয়তো খুঁজতে হবে। তো তুমি যেহেতু কোনো মোটামুটি সবগুলো কিন্তু ফিডিং যে লাইন আছে এটা 3 মিটারের নিচে পাওয়া যায় না, কাজেই তোমার যদি 12 মিটার লম্বা ঘর হয় তুমি 4টে এলিমেন্ট লাগাইবা, 15 মিটার হলে 5টা এলিমেন্ট, 16 মিটার লম্বা হলে মনে করো তুমি আর 1 মিটারের জন্য একটা এলিমেন্ট পাইবা না। সেজন্য তোমার এইরকম যেন 3-র মাল্টিপল হয় ঘরের দৈর্ঘ্যটা, এইভাবে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, না হলে তোমাকে এলিমেন্ট গুলো কাটতে হবে। আর এলিমেন্ট কাটা মানে তো তোমার তার থ্রেড কাটা, তার সমস্যা করতে হবে অথবা তোমার অপচয় হবে। সেজন্য
আমরা যখন ফিডার লাইনগুলো বসাবো তখন কতটুকু লম্বা দেবো যেন তিনের গুণিতক সমান যেন হয়। এখন একটা কথা হলো যে একটা লাইন যদি মনে করো একটু লম্বা দিয়ে আর একটা লাইন একটু খাটো দেওয়া যাবে কিনা, সেটি কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে। যে যদি আমি 4টা লাইন বসাই তাহলে তো 2টা লাইন এক প্রান্তে লম্বা করে দিলাম আর এক প্রান্তে খাটো করে দিলাম, আর 2টা লাইন অন্য প্রান্তে লম্বা করে দিলাম, যেন ব্যালেন্স হয়, বার্ড গুলো যেন কখনোই কতিপয় প্যানের উপরে যেন চাপ সৃষ্টি না করে, তাহলে ম্যানেজমেন্টের অসুবিধা হবে। আচ্ছা, এবার আসি আমরা প্যান ফিডিং সিস্টেম, কিন্তু এখানে এই পর্যন্তই আমি ডিসকাশন শেষ করে দিলাম। এরপরে আসি চেইন ফিডিং সিস্টেম। এখানে চেইন ফিডিং সিস্টেমের আমরা একটু ডোজ দিয়েছি যে কয়টা বার্ডের জন্য কি কি লাগে। দেখো, ব্রয়লার ব্রিডারের গ্রোয়িং এর জন্য যদি রেস্ট্রিক্টেড ফিডিং ইউজ করি আমরা, সেখানে পার মিটার ট্রাপ, ট্রাপ মানে এই যে একটা চেইন আছে, এটাকে আমরা চেইন ট্রাপও বলি, এটা লম্বা পাওয়া যায়, একদম ঘরের দৈর্ঘ্য বরাবর এই চেইনটা চলাচল করে। তো এইটার 1 মিটার ট্রাপে 14 থেকে 17টা বার্ড কিন্তু খাইতে পারে, ব্রয়লার ব্রিডার বা প্যারেন্ট স্টক গুলো। আর তোমার ব্রয়লার ব্রিডার প্রোডাকশন, যেগুলো তোমার ধরো যে লেইং এ আসছে অলরেডি, সেইগুলোকে একটা ডোজ দেওয়া যায়, লেইং হেনকে দেওয়া যায়, পুলেট, ব্রয়লার এগুলো একটা ডোজ দেওয়া আছে। এটা একটা কোম্পানির সিম্পল কি বলবো, একটা স্যাম্পল, একটা তাদের রিকমেন্ডেশন। সেই চেইন ফিডিং সিস্টেমের জন্য কতটা বার্ড তুমি দিতে পারবা। এখন চেইন ফিডিং এর এখানে দেখো, এই যে একটি ট্রাপ আছে, এখানে দেখো একটা পাইপের মতো আছে, অর্ধেক পাইপ, সেই অর্ধেক পাইপের ভিতরে একটা চেইন বসানো আছে। এই চেইনটা চলাচল করে এবং চেইনের অপর প্রান্তে খাবার ঢেলে দেওয়া হয়, তখন চেইনটাই কিন্তু ফিড ক্যারি করে নিয়ে আসে। এখন এইরকম যখন ক্যারি করে, তখন বার্ড গুলো কিন্তু এর উপর হুমড়ি খেয়ে পড়ে খাবার খাওয়ার জন্য। তারা শুধু সেইটি নয়, তারা এর উপরে চড়ে বসে এবং খাবার নষ্ট করে, এর উপরে আবার পেট ভরে গেলে এর উপরে বসে বসে ঘুমায়, মনে করো ফিসিস ভয়েড করে। সেইগুলো প্রিভেন্ট করার জন্য এখানে একটা গ্রিল দেওয়া হয়েছে, যে দেখো গ্রিল। এই গ্রিলটা 2 ধরনের কাজ আছে। একটা হলো যে বার্ডদেরকে এই যথেচ্ছা ব্যবহার বন্ধ করার জন্য, যাতে তারা খাবার নষ্ট না করে। আর একটা উপায় আছে, সেটি হলো এখানে এই যে গ্রিল, একটা থেকে আরেকটা গ্রিলের মাঝে কিন্তু একটা ডিস্টেন্স আছে, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। আমি যদি মনে করো যে একটা ঘরের ভিতরে কিছু পুরুষ মানে মেল আছে, কিছু কিছু ফিমেল আছে। তোমরা জানো যে ব্রয়লার ব্রিডার অথবা মেলে লেয়ারের যে ব্রিডার আছে, তাদের মেল এবং ফিমেলকে কিন্তু আলাদা ধরনের রেশন দিতে হয়, কম্পোজিশন আলাদা হয়, এটি তাদের পারফরমেন্স ঠিক রাখার জন্য। তো এখন আমি মেলকে খাবার দিলাম একটা চেইনে, ফিমেলকে দিলাম আর একটা চেইনে, বার্ডগুলো ছেড়ে দেওয়া আছে। এই গ্রিল যদি না থাকে, তাহলে মেল ফিমেলের খাবার খেয়ে ফেলবে, ফিমেল মেলের খাবার খেয়ে ফেলবে, আমার পারপাস সার্ভ হবে না। সেক্ষেত্রে আমরা কি করি, এমন ধরনের চেইন ফিডিং সিস্টেম দেই যেখানে মেলকে এক্সক্লুড করতে পারি। এটা প্যান ফিডিং এও কিন্তু করা যায়, চেইন ফিডিং এও করা যায়। তো চেইন ফিডিং দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যে চেইনের উপরে এই যে গ্রিলটা যদি বসায় দেই আমরা, এবং গ্রিলের সাইজ যদি ছোট হয়, তাহলে মেল বার্ড গুলো কিন্তু আর মাথাটা ঢুকাতে পারে না, কেননা মেলগুলোর মাথা কিন্তু একটু ব্রডার হয় এবং তাদের ঝুঁটি থাকে, তাদের ওয়াটলস এগুলো থাকে, যার কারণে তারা এই অল্প জায়গা দিয়ে মুখটা দিতে পারে না। তাহলে এই ধরনের আমরা যদি ন্যারো গ্রিল দেই, সেখানে ফিমেলের খাবার দেব, আর যদি ওয়াইডার গ্রিল দেই, তাহলে আমরা মেল সেখানে খাইতে পারবে। এখন ওয়াইডার গ্রিল আমি দিলাম বা ওয়াইডার গ্রিল আমি দিলাম না, কারণ ওয়াইডার গ্রিল দিলে মেল যদি মাথা দিতে পারে, তো ফিমেল এমনিতেই দিতে পারবে, তো সেই ক্ষেত্রে আমার আর গ্রিল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য আমরা করি কি, শুধু ফিমেলেরটাতে আমরা গ্রিল দিই,
আর মেলের যে ফিডারটা আছে সেইটা আমরা একটু উঁচু করে দিই, উঁচুতে এমন পরিমাণ উঁচু করে দেই, তোমরা জানো যে মেলগুলো কিন্তু ফিমেলের চাইতে উঁচু হয়। উঁচু হলে হয় কি, তাহলে উঁচু পাত্র থেকে শুধু মেলগুলোই খাবার গ্রহণ করতে পারে, ফিমেলগুলো পারে না। এখানে এই ছবিতে দেখো, এখানে তোমরা একটা ছবিতে দেখার চেষ্টা করো যে এখানে ছবিতে একটা দেখার চেষ্টা করো যে তোমার এই যে একটা বার্ড আমি দেখাচ্ছি, সে কিন্তু ফিমেল আর এইটা হচ্ছে মেল। এই যে দেখো এইগুলো হচ্ছে মেল। তো এইটা নিচু হওয়ার কারণে ওর আর মুখটা রিচ করছে না খাবার পর্যন্ত। তো এইভাবে আমরা কি করলাম, এইভাবে আমরা কিন্তু মেলকে এক্সক্লুড করতে পারলাম ফিমেলের খাবার থেকে, অথবা মেলের খাবার থেকে ফিমেলকে এক্সক্লুড করতে পারলাম। এই জন্য এই ধরনের ফিডারের নাম হচ্ছে, বা এই ধরনের ফিডিং সিস্টেমের মেকানিজমের নাম হচ্ছে মেল এক্সক্লুশন ফিডিং সিস্টেম। মেলকে বাদ দেওয়া ফিডিং সিস্টেম মনে থাকবে, অথবা ফিমেল এক্সক্লুশন ফিডিং সিস্টেম। ক্লিয়ার? তাহলে যদি এরকম একটা ছবি আঁকতে বলি যে মেল এক্সক্লুশন ফিডিং সিস্টেম এবং ফিমেল এক্সক্লুশন ফিডিং সিস্টেম, তাহলে এখানে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। একটা হলো যে মেলদেরকে আমরা গ্রিলের সাইজের মাধ্যমে এক্সক্লুড করতে পারি, আর একটা হলো যে চেইন ফিডারের বা প্যান ফিডারের উচ্চতা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মেলদের জন্য হাই অ্যাডজাস্ট মানে হায়ার লেভেলে সেট করে আমরা ফিমেলদেরকে এক্সক্লুড করতে পারি। এই কনসেপ্টটার নামই হচ্ছে মেল বা ফিমেল এক্সক্লুশন ফিডিং সিস্টেম। 121 তানিয়া আছো? তানিয়া আছো? 121 নাই, 121 তানিয়া নাই। তাহলে কি আমি বোকার মতো বলেই যাচ্ছি? 191 191 191 স্যার কি শুনতেছ নাকি অন্য কাজে ব্যস্ত? শুনতেছি স্যার। ওকে, 148 148 আচ্ছা, 148 148 জি স্যার। তুমি কোথায়, রুমে আছো না বাহিরে? স্যার রুমে। তানিয়া আসছো? 51 কে কি নাম? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ লেকচার? জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ঘুমাইতেছিলা? না স্যার। আচ্ছা, 100 না, শুধু 57 সাদিয়া আছো? জি স্যার। 174 ইরফান আছো? জি স্যার। ওকে, আমরা তাহলে চেইন ফিডিং, প্যান ফিডিং এটাতে গেলাম। এইটি চেইন ফিডিংটা আমাদের এখানে দেখাইতে পারবো কিনা জানি না, এটা ট্যুরে গিয়ে হয়তো দেখতে হবে। আর প্যান ফিডিংটা আমাদের এখানে আছে। এখন একটা যখন তুমি এই কোম্পানিতে পেন ফিডিং বা চেইন ফিডিং এর অর্ডার দাও, তখন কিন্তু কিছু পেপার ওয়ার্ক করতে হয় ম্যানেজারকে। সেই ম্যানেজার যেন পেপার ওয়ার্ক করতে পারে, এইভাবে তোমাকে অর্ডার দিতে হয়। যেমন
স্পেসিফিকেশন বলে আর কি, যে 1 নম্বর এনিম্যাল ইনফরমেশন, তারপরে হচ্ছে টেকনিক্যাল ইনফরমেশন, প্যান কি হবে, ট্রান্সপোর্ট কি হবে, তারপরে তোমার জেনারেল ইনফরমেশন কি হবে, পাওয়ার কনজাম্পশন কি হবে, এই সব বিষয়ে আর কি ইনফরমেশন দিতে হয়। তা আমার ধারণা যখন ইন্টার্নশিপ করবা তখন এই জিনিসগুলো তোমাদের যে ম্যানেজার থাকবে তার কাছ থেকে জেনে নিতে হবে, না হলে কিন্তু তুমি একটা লিডার ম্যানেজার হইতে পারবে না। কারণ এখন আমাদের যারা বেসরকারি সেক্টরে জব করে তারা মোটামুটি 2-3 বছর জব করলেই নতুন যে কোম্পানিগুলো হয়, তারা ইনভেস্টররা আসছে দেশে বিদেশে, তারা কিন্তু একজন দক্ষ ম্যানেজার চায় এবং স্যালারি অবশ্যই তাদের হাই হবে, তাতে কোনো সন্দেহ নেই, তোমরা সেটা জেনেও আছো। কিন্তু স্যালারি তখনই হাই হবে যখন তুমি বস হবা, মানে ম্যানেজার সে তার পুরো টাকাটা ইউটিলাইজ করতে পারবে। যদি ইউটিলাইজ না করতে পারে তাহলে কিন্তু তার স্যালারি হবে না। তোমরা খোঁজ নিতে পারো যে এখন তোমাদের যে সিনিয়র ভাইরা, বিশেষ করে আমাদের কয়েক ব্যাচ সিনিয়র এবং আমাদের কয়েক ব্যাচ জুনিয়র থেকে শুরু করে, এইগুলো এখন বিভিন্ন ফার্মে কিন্তু লিডার হিসাবে আছে এবং নতুন নতুন ফার্মগুলোকে কিন্তু তারা এস্টাবলিশ করে দিচ্ছে। আমি যদি বলি যে তোমরা এখন আফিল অ্যাগ্রো আছে যশোরের দিকে, সেটি কিন্তু যে এস্টাবলিশ করেছে সেটা এমজেএস আলম, সে সেখান থেকে ছেড়ে এসে পরবর্তীতে নাবিল গ্রুপ, না আকিস থেকে আসছে আমান গ্রুপে, সে আমান গ্রুপেও কিন্তু নতুন নতুন ফার্ম নওগাঁর দিকে এস্টাবলিশ করেছে। তোমরা ওইদিকে বাসা হলে তোমরা বুঝতে পারবা। এবং একটা করে নতুন ফার্ম, তার যে জায়গা কেনা, সেই জায়গাটা ডেভেলপ করা, নতুন হাউস ডিজাইন করা, তার ফার্মের লেআউট করা এবং সেখানে ঘরের অর্ডার দেয়া, সেই শিপমেন্ট বুঝে নেওয়া, ইনস্টলেশন করা, কমিশনিং করা এবং অপারেশন করে বার্ডের পারফরমেন্স দেখায় লাভ পর্যন্ত দেখানো মালিককে, এই সব কাজগুলোই কিন্তু সেই ম্যানেজার সাহেব করেন। তো যার কারণে কিন্তু তাদেরকে বেশ ভালো পয়সা দেওয়া হয়, মিথ্যা মিথ্যে পয়সা দেওয়া হয় না। এবং আমি যার কথা বললাম তোমাদের হয়তো পরিচয় হয়ে যাবে এক সময়, সে কিন্তু এখন আমান গ্রুপকেও ছেড়ে চলে আসছে হচ্ছে নাবিল গ্রুপে। নাবিল গ্রুপেও এখন নতুন ফার্ম ইনস্টলেশনের কাজ চলছে। যাদের বাড়ি রাজশাহীতে, আমি তাদেরকে বলবো যে তোমরা লাইভ স্টক ফার্মিং এর জন্য কিন্তু একটা বড় প্লেয়ার এই নাবিল গ্রুপ। তারা 2টি শেড করেছে, যে 2টি শেডে 1600 ক্যাটেল রাখা যায়। তা আমি বাংলাদেশে একটা শেডের মধ্যে 800 ক্যাটেল থাকে ফ্যাটিং এর, এইরকম আমি অন্য কোথাও দেখি নাই, থাকলেও থাকতে পারে। আমি এডিএল দেখেছি, আমেরিকান ডেইরি দেখেছি, কিন্তু এত বড় না যেটি নাবিল যারা করেছে। এবং নাবিলদের আরো বৃহৎ পরিকল্পনা আছে। অলরেডি ইউন গ্রুপ আছে উত্তরবঙ্গে, তোমরা জানো, তারাও অনেক মডার্ন ফার্ম করেছে। তো এই ফার্মগুলোতে তোমাকে লিডারশিপ দিতে হবে, তোমাকে এ টু জেড জানতে হবে, বিভিন্ন ইকুইপমেন্টের অর্ডার করতে হবে, স্পেসিফিকেশন তৈরি করতে হবে। তার জন্য কিন্তু বিস্তর নলেজ লাগবে এবং তার জন্য আগ্রহ লাগবে। যদি নলেজ এবং আগ্রহ দুইটাই থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের সেক্টরে বেঁচে থাকা কোনো খুব কঠিন নয় এবং খুব ভালোভাবে বেঁচে থাকা যায়। স্যালারির রেঞ্জটা সরকারি চাকরির চেয়ে অনেক বেশি, চ্যালেঞ্জও অনেক বেশি, সব সময় চ্যালেঞ্জ থাকে। তবে মনে করো ফ্যাসিলিটি এন্ড স্যালারির রেঞ্জ ভেরি হাই। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যদি কেউ সেই রকম চ্যালেঞ্জিং হতে চাও, তোমরা সেই পেশাটি নিতে পারো, এটা আমাদের জন্য ওপেন আছে। আমরা এখানে বোধহয় আমি একটা ভিডিও রেখেছিলাম যে তোমার সরি, এখানে বোধহয় একটি ভিডিও ছিল, এই যে রকসেল নামে একটি কোম্পানি আছে, সেই রকসেল কোম্পানিতে এখানে দেখো, তোমরা কি দেখতে স্যার। পাচ্ছ? এখানে দেখো,
এদিকে কি বোঝালো যে তাড়াহুড়া করে কিন্তু টাইট দেওয়া যাবে না স্ক্রু। এইগুলো টেকনিশিয়ানরা করবে, কিন্তু ম্যানেজারকে জানতে হবে এটা। আমার মনে হয় যে আমরা দেখতে পেরেছি। এখানে একটি ভিডিও ছিল, এই ভিডিওটি খুব ক্লিন আসেনি। এই আমার মনে হয় যে এটি ভিডিও ভালো বোঝা যাচ্ছে না, ক্লিন আসেনি। এনিওয়ে, আমরা ফিডার এ পর্যন্তই আমরা রেখে দিলাম। আমরা ড্রিঙ্কারের কথা যদি আসি, পোল্ট্রি ড্রিঙ্কারও কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কার ইউজ হয়। একটা হচ্ছে ওয়াটার ট্রাপ, এটা পুরাতন আমলের। এরপরে ফাউন্টেন ড্রিঙ্কার, নিপল ড্রিঙ্কার, কাপ ড্রিঙ্কার, কেস ড্রিঙ্কার, বেল ড্রিঙ্কার। এইগুলো হচ্ছে ড্রিঙ্কারের ধরন। আমরা এখানে যদি বলি, এটা হচ্ছে ফাউন্টেন ড্রিঙ্কার। তোমার ফাউন্টেন মানে হচ্ছে যেমন ঝর্ণা পেন আছে না, যে আমরা যদি নিপটা নিচু করে দিয়ে লিখি তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সে কালিগুলো কিন্তু নিপ দিয়ে বের হয়ে যায়। তো সিমিলারলি আমাদের এরকম এই যে একটা ড্রিঙ্কারের উপরে আমি যে কার্সন নিয়েছি, সেখানে এই টিউব আকৃতিতে খাবারের জায়গায় পানি থাকে এবং এমন একটি ছিদ্র থাকে যেখানে
এই প্যানটা থেকে পানি খাইলেই যখনই খালি হবে তখন এখানে পানি বের হয়ে আসবে। আর ছিদ্রর মাত্রাটা এইভাবে মেজারমেন্ট করা থাকে যে এটা ভর্তি থাকলেও কিন্তু পানি উপচে পড়বে না। তোমরা নিজেরাও কিন্তু বাসায় একটা প্লেটের উপরে একটা গ্লাস অথবা দুধের কৌটা, ছোট দুধের কৌটা যদি তার মাথায় একটু ছিদ্র করে দিয়ে ওই দুধের কৌটাটা পানি দিয়ে ভরাইবা, ভরায় প্লেটের উপর উপর করে দেখবা যে পানি ওখান থেকে যখন চুষে নেওয়া হবে তখন ধীরে ধীরে পানিটা ছাড়ছে। তা এইরকম একটা স্ট্যাটিক মেকানিজম সৃষ্টি করে কিন্তু ফাউন্টেন ড্রিঙ্কার তৈরি করা হয়, যেগুলো সব ফাউন্টেন ড্রিঙ্কারের মেকানিজম। এটা হচ্ছে বেল ড্রিঙ্কার। বেল ড্রিঙ্কারটা এখানে ভালো একটা মেকানিজম থাকে, যখন বার্ড গুলো এই বেলের ভিতরে যখন ঠোঁট দেয়, ঠোঁট দিলে এখানে ঝরঝর করে পানি পড়ে। এরপরে নিপল ড্রিঙ্কার, এখানে যখন নিপল ড্রিঙ্কারে ঠোঁট দিলেই কিন্তু তাদের ঠোঁটে পানি আসে। আচ্ছা, নিপল ড্রিঙ্কিং সিস্টেমটাই আজ পর্যন্ত আমাদের দেশে ব্যাপক মাত্রায় ব্যবহার হচ্ছে। তবে বেল ড্রিঙ্কারটা কিন্তু উন্নত বিশ্বে খুব মানে ভালো মতো ব্যবহার হচ্ছে এই কারণে যে নিপল ড্রিঙ্কিং সিস্টেমে যখন একটা বা দুইটা নিপল যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু পানি পড়তে পড়তে ঘরকে ওয়েট মানে ফ্লোর প্রবলেম করে ফেলে। ওয়েট ফ্লোর করলে কি হয়, সেখানে বার্ডের থাকার জায়গায় গ্যাস সৃষ্টি হয়, তারপরে কর্দমাক্ত হয়, যেগুলো রোগ শোক এবং গ্যাসের জন্য দায়ী। সেজন্য এই বেল ড্রিঙ্কিং সিস্টেমটা এমন একটা সিস্টেম যে তোমার শুধুমাত্র যতটুকু পানি প্রয়োজন ততটুকুই এখানে পড়ে, আদারওয়াইজ কিন্তু পড়বে না। তা এখানে সেন্সর থাকে এবং এই ডিভাইসটা একটু সফিস্টিকেটেড বিধায় এর টেকনিক্যাল নলেজও হাই লাগে, যার কারণে আমাদের দেশে এখনো ব্যাপক মাত্রায় এটি ব্যবহার হচ্ছে না, তবে অনেক ফার্ম নিয়ে আসছে। এখন আমরা নিপল ড্রিঙ্কিং সিস্টেমের কথাই বলি। একটা নিপল ড্রিঙ্কিং সিস্টেমে এরকম 4টি জিনিস থাকে: একটা নিপল এলিমেন্ট, প্রেসার রেগুলেটর, স্লোপ রেগুলেটর, ফ্লাশ ব্রিদার। এই জিনিসগুলো দেখো 1 2 3 4, 4 নম্বরটা দেখো এখানে, 4 নম্বরটাকে বলেছি ফ্লাশ ব্রিদার, 3 নম্বরটা হচ্ছে স্লোপ রেগুলেটর। স্লোপ রেগুলেটরে কিন্তু 2টা পাইপ এখানে দেখো, আর ফ্লাশ ব্রিদারে হচ্ছে তোমার একটা পাইপ। আর প্রেসার রেগুলেটরে কিন্তু তোমার দেখো একটা পাইপ, কিন্তু মেকানিজমটা দেখো তোমার এখানে বড় একটা চেক ভালভের মতো আছে। আর নিপল এলিমেন্ট হচ্ছে যেখানে নিপল গুলো ঝুলানো থাকে। তাহলে মোটামুটি যখন তোমরা বাস্তবে দেখবা তখন কোন জায়গাটাকে তোমার হচ্ছে ফ্লাশ ব্রিদার বলা হচ্ছে, কোনটাকে তোমার স্লোপ রেগুলেটর বলা হচ্ছে, আর কোনটাকে প্রেসার রেগুলেটর বলা হচ্ছে, কারণ এগুলো তিনটে দেখতে কিন্তু একই রকম। আচ্ছা, তোমরা বুঝতে পারবা এটা বাস্তবে দেখে, আমাদের এখানে আছে। একটা ঘরে আমরা যখন এই ড্রিঙ্কিং লাইনটা ইনস্টল করি তখন এইটা হচ্ছে বার্ডের ঘর। দেখো এখানে নিপল গুলো ঝুলানো আছে, এই নিপলের লাইন দেওয়া আছে। আর পাশের একটা ঘরে কিন্তু এখানে সেই কন্ট্রোল যে ডিভাইস গুলো সেইগুলো দেয়া আছে। তোমরা এখন জানো যে একটা পানি ড্রিঙ্কিং সিস্টেমে কিন্তু আমরা সবকিছু মেনটেন করে দিই, যে ওষুধ কতটুকু যাবে তার জন্য মেডিসিন মিক্সিং ট্যাঙ্ক এবং মিটার থাকে, রেগুলেটরি মিটার। এরপরে আমার 24 ঘন্টায় কতটুকু পানি দেবো সেটার জন্য আমার মেজারমেন্ট হয়। আমি যেন এমন ভাবে সেট করি মানুষ যেন সেখানে কন্ট্রোলই না করা লাগে, সেই জন্য একটা কিন্তু সার্ভিস রুম থাকে। এই সার্ভিস রুম থেকে সবকিছু এখানে সুন্দর মতো কন্ট্রোল করা যায়। ইভেন তুমি যদি এগুলো কম্পিউটারাইজড করে একবার কমান্ড দাও, তোমার বাসা থেকেও তুমি কিন্তু এগুলো মেনটেন করতে পারবা। এখন তাই হচ্ছে। এবার দেখো পার্টস অফ এ নিপল ড্রিঙ্কার। একটা নিপল ড্রিঙ্কারের এখানে নিপল গার্ড থাকে, ড্রিপ কাপ থাকে, ড্রিঙ্ক কাপ থাকে একটা নিপল ড্রিঙ্কারে, আর নিপল থাকে। এই যে এটা হলো নিপল ড্রিঙ্কার, এখানে এটার নাম নিপল, এটা হচ্ছে মানে ড্রিপ কাপ। আর একটি হচ্ছে কোন ধরনের নিপল ড্রিঙ্কারে বা ড্রিঙ্ক কাপ থাকে, ড্রিঙ্ক কাপের এখানে এইটা হলো নিপল। যখন ঠোঁট এখানে দেয় তখনই পানি আসে এবং এটা পড়ে যায় না পানিটা। আর এই ধরনেরটাতে হচ্ছে এখানে ঠোঁট দিলে পানি পড়ে, অতিরিক্ত পানিটা এখানে ধরে রাখা হয়, তবে বেশি পরিমাণে পানি পড়লে এটা উপসে গিয়ে ফ্লোর ভিজে যায়। সেই জন্য ড্রিঙ্ক কাপ সিস্টেম, এই যে ড্রিঙ্ক কাপ সিস্টেম 3 নম্বরটা, এইটা
মোর পপুলার দেন ড্রিপ কাপ সিস্টেম। আগে ছিল ড্রিপ কাপ, যে ভেজাটা একটু রোধ করা যেত, পরবর্তীতে এখন পানিটা আর মুরগি এইখানে খাবে না, পানি খাবে এইখানে, এবং এইটি কোনো অবস্থাতে উপসে পড়বে না, সেইভাবে মেকানিজম চেক ভাল্ব দিয়ে এখানে মেকানিজম করা আছে। এখানে আমরা ড্রিঙ্কিং লাইন, নিপল, অ্যাক্সেসরিজ কয়টা লাগবে সেটার জন্য কিন্তু আমরা একটা এখানে এক্সাম্পল দিয়েছি। আমরা যেরকম ফিডিং লাইন বসাই ওইভাবে আমরা কিন্তু ড্রিঙ্কিং লাইনও বসাই। তোমরা এখানে ঘরের মধ্যে দেখেছো যে একটা দুইটা লাইন, এটা 2 লাইন হবে না 3 লাইন হবে না 4 লাইন হবে, কয়টা নিপল বসবে সেটাও কিন্তু একটা মেজারমেন্ট, ফিডের মতোই মেজারমেন্ট আছে, যে ব্রয়লারের জন্য কয়টা, লেয়ারের জন্য কয়টা, এবং আমাদের বিভিন্ন ধরনের পানির ফ্লো থাকে, একটা হাই প্রেসার ফ্লো, লো প্রেসার ফ্লো, সেইগুলো আমরা বুঝে এখানে ক্যালকুলেট করে দিতে পারি। এখানে নাম্বার ড্রিঙ্কিং লাইনের আমি কিছু থাম্ব রুল বলেছি, যে একটা ড্রিঙ্কিং লাইন 2 থেকে 2.5 থেকে 3.5 মিটার প্রস্থে বসানো হয়। যেমন এই লাইন থেকে এই লাইনের প্রস্থটা হলো 2.5 থেকে 3.5 মিটার, এবং প্রথমে পানির লাইন, তারপরে খাবারের লাইন, তারপরে পানির লাইন, খাবারের লাইন, পানির লাইন, খাবারের লাইন, এবং আবার পানির লাইন দিয়ে শেষ হবে। কেননা আমাদের পানি অ্যাভেলেবিলিটিটা মানে বার্ডের কাছে থাকতে হবে। যখনই আমরা এই পাশে খাবারের পাত্র দিচ্ছি, সে কিন্তু একবার খাবার খেয়ে 2 দিকে গিয়ে কিন্তু সে পানির সন্ধান পাচ্ছে। আচ্ছা, ড্রিঙ্কিং লাইন অলওয়েজ ঘরে ফিডার লাইনের চাইতে একটা লাইন বেশি হয়, এটি থাম্ব রুল। আমরা যখন প্রেসার রেগুলেটর বসাই তখন আমরা এখানে বলেছি যে 50 থেকে 60 মিটার দূরে দূরে আমরা একটি প্রেসার রেগুলেটর বসাই। এবং প্রেসার রেগুলেটর আমরা যখন, প্রেসার রেগুলেটর কি, এখানে দেখো এত লম্বা ঘরে, এই 55 মিটার 110 মিটার লম্বা ঘরে আমি এখানে দিলাম একটা পানির লাইন, এইখানে গিয়ে কিন্তু পানির চাপটা সমান পাবো না। সমান যদি না পাই, এখানকার নিপল গুলোতে তোমরা দেখো যে এই দিকের নিপল গুলোতে কিন্তু আমি বার্ডরা আমার পানি পাবে না, অথচ এইখানকার নিপল কিন্তু একদম নিপলটা হয়তো প্রেসারাইজড হয়ে কিন্তু পানি বের হয়ে আসবে। সেজন্য মাঝখানে গিয়ে একটি প্রেসার রেগুলেটর দেওয়া হয়। প্রেসার রেগুলেটর দিলে এদিকে প্রত্যেকটা নিপলে সমান চাপের পানি পায়, এদিকেও সমান চাপের পানি পায়। এখন কথা হলো, এরপরেও যদি কখনো পানির চাপের কম বেশি হয় তাহলে ফ্লাশ ব্রিদার থাকে, মানে পাইপটা যাতে ফুটে না যায়, তোমার ব্লাস্ট হয়ে যাতে না যায়, এই জন্য এখানে একটা অতিরিক্ত পানিটা বের হয়ে যাওয়ার জন্য ফ্লাশ ব্রিদার থাকে। তোমরা জানো যে ঘর বাড়ির উপরে যে ট্যাঙ্কি দেওয়া হয়, ওভারফ্লো বের হওয়ার জন্য কিন্তু একটা ওপেনিং থাকে। এক্স্যাক্টলি নিপলের লাইনটাতেও কিন্তু সেভাবেই কাজ করে। এবং এই একটা ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু একটু স্লোপও রাখা হয়। সেই স্লোপটা কত হবে সেটি কিন্তু তোমার একটা স্লোপ রেগুলেটর দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দিয়েছি ক্যালকুলেশনে। এবং শুধু ঘরের ভিতরে কিন্তু পানির লাইন সেট করলে, নিপল সেট করলে কিন্তু হবে না, পানিটা আসবে কোথা থেকে, ঘরের বাইরে কি থাকবে, সেখানে দেখো এই জিনিসগুলো থাকবে। একটা হেডার ট্যাঙ্ক থাকে আমাদের পোল্ট্রি ফার্মে, দেখো নতুন ঘরগুলোতে একটা হেডার ট্যাঙ্ক আছে, এটার নাম হেডার ট্যাঙ্ক। এবং ঘরের ভিতরে কিন্তু মেডিকেশন ট্যাঙ্ক থাকে। এখানে দেখো এই যে মেডিকেশন ট্যাঙ্ক অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, মেডিকেশন ট্যাঙ্ক। এখন এই মেডিকেশন ট্যাঙ্কটি হেডার ট্যাঙ্কের তুলনায় কত ছোট বা বড় হবে সেটা কিন্তু একটা হিসাব করার বুদ্ধি আছে। এখানে দেখো মানে আমার তোমার মেডিকেশন ট্যাঙ্কে আমি কতটুক পানি নেব, বা মেডিকেশন ট্যাঙ্কের সাইজটা আমার কতটুক হবে সেটি ঠিক করার জন্য আমার হেডার ট্যাঙ্কে তো আমার পানি থাকে, সেই পানি আমরা মেডিসিন মিশাবো, সেটা নর্মালি আমরা যে মেডিসিনই দেই না কেন আমরা বলি যে 1 থেকে 2 ঘন্টার ভিতরে যেন আমার মেডিকেশন যুক্ত পানিটা শেষ হয়ে যায়। সেজন্য মেডিকেশন ট্যাঙ্ক যদি বড় হয়
তাহলে এমন পরিমাণে পানি থাকবে যে 6 ঘন্টাও পানি শেষ হবে না, সেটা করা যাবে না। তাহলে কি করতে হবে, মেডিকেশন ট্যাঙ্ক আমার সাইজটা ডিটারমিন করতে হবে। এই সাইজটা ডিটারমিন করার জন্য আমরা কি করি, হেডার ট্যাঙ্কে তোমার বার্ডগুলোকে আমরা রেকর্ড করব যে 2-3 ঘন্টায় তারা হেডার ট্যাঙ্কের কত ঘনমিটার খালি করে, 1 ঘন্টায় কতটুকু খালি করে, 2 ঘন্টায় কতটুকু খালি করে। যদি আমরা 1 ঘন্টার স্পেসটা যদি বুঝতে পারি পানির, সেই সাইজেরই আমরা মেডিকেশন ট্যাঙ্কটি বসাবো। এবং তাই যদি করি তাহলে কিন্তু মেডিসিন যখনই দেব 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এর বেশি নয়। সেজন্য মেডিকেশন ট্যাঙ্কের সাইজ ক্যালকুলেশন করা একটি বুদ্ধি আছে, এবং সেইগুলোকে কিন্তু ডোজিং পাম্প দিয়ে আমরা কিন্তু করতে পারি। যে একটা ট্যাঙ্কের মধ্যে মেডিকেশন দিলাম, আবার পানির লাইনের মধ্যে ডোজিং পাম্প, যেমন স্যালাইন আছে না, যে পার মিনিটে 30 ড্রপ যাবে না 60 ড্রপ যাবে, আর পার মিনিটে কতটুক পানি দিয়ে পাইপ দিয়ে কত লিটার পানি চলাচল করে, সেটাও তো আমাদের হিসাব আছে। তাহলে একটা আমরা মেডিকেশন ট্যাঙ্কের মাধ্যমে একবারে হিসাব করে দিতে পারি, আর একটা দিতে পারি ডোজিং পাম্পের মাধ্যমে। তো ডোজিং পাম্পটা এটি রান করাটা একটি মানে এক্সপেন্সিভ বিষয়, এবং তোমার মনিটরিং এ রাখতে হয়। এই মেডিকেশন ট্যাঙ্কে একবার ওষুধ গুলাই দিলে বুঝে নিবা যে তুমি এটা শেষ হয়ে যাবে ওষুধটা। আমাদের এখানে একটি ভিডিওর মতো বোধহয় রেখেছি, দেখো। তোমার আমরা যখনই এটা কি দেখা যাচ্ছে? এইটা দেখে আমরা আজকের ক্লাস শেষ করবো এখানে। আলী দেখা যাচ্ছে 141, আলী আলী দেখা যাচ্ছে? হ্যালো আলী, মুনির 75, মুনির দেখা যাচ্ছে? মুনির ওকে। আলী কোথায়, নাই?
ওকে, দ্যাটস অল। থ্যাংক ইউ। আমার মনে হয় যে এখানে ক্লাস শেষ করতে চাই। ওকে, রিপ্রেজেন্টেটিভ